আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা আমাদের মহাকাশ ও উপগ্রহ চ্যাপ্টারের লাস্ট লেকচারটা দেখব। তো আজকে হচ্ছে আমাদের পড়ার মেইন কন্টেন্ট থাকবে কৃত্রিম উপগ্রহ নিয়ে। আমরা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ব্যবহার দেখব, এটা ইতিহাস দেখব, মানে কারা প্রথম পাঠাইছিল, কিভাবে পাঠাইছিল, বা কৃত্রিম উপগ্রহ কিভাবে পাঠানো হয়, এই জিনিসগুলো আমরা দেখব। আর তার সাথে সাথে আমরা টুকটাক কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। চলো আমরা শুরু করি। সবার আগে আমরা আগের লেকচারে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ কোন গ্রহের আছে? আমরা এটা যদি একটু করতে চাই, দেখো আমাদের যদি মনে থাকে আমরা বৃহস্পতির উপগ্রহ দেখছিলাম সর্বোচ্চ 67, শনির উপগ্রহ দেখছিলাম 62, ইউরেনাসের ছিল, আমাদেরকে একটু মনে করায় দিই, 27টা, আর নেপচুনের ছিল 14টা, আর আমাদের মঙ্গলের ছিল 2টা, পৃথিবীর ছিল 1টা। তাহলে তৃতীয় সর্বোচ্চ কার? ইউরেনাসের না? অবশ্যই। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে ইউরেনাস। তৃতীয় সর্বোচ্চ ইউরেনাসের, এবং আমরা লিখতেও পারি ইউরেনাসের হচ্ছে 27, বৃহস্পতির হচ্ছে 67, নেপচুনের হচ্ছে 14, শনির হচ্ছে 62। ওকে, 67, 62, 14, 27। ওকে, চলো আমরা আবার সামনে আগেই। 27টি উপগ্রহ আছে কোন উপগ্রহের? কোন গ্রহের 27টি উপগ্রহ আছে? ইউরেনাস, অলরেডি আমরা দেখছি। আর তারপর হচ্ছে সৌরজগতে পৃথিবীর পরের গ্রহটির নাম কি? আমরা যদি গ্রহগুলোর সিকোয়েন্স দেখি, বুধ, শুক্র, পৃথিবী থার্ড, তারপর ফোর্থ হচ্ছে মঙ্গল, তাহলে অ্যান্সার হবে মঙ্গল। আর শনির সিকোয়েন্স কত? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ফিফথ, শনি হচ্ছে সিক্সথ, ইউরেনাস সেভেন্থ, আর নেপচুন হচ্ছে এইট, মঙ্গল হচ্ছে ফোর্থ। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের লাস্টে কৃত্রিম উপগ্রহ, কক্ষপথ, ব্যবহার, গুরুত্ব, এগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে অ্যাকচুয়ালি কৃত্রিম উপগ্রহ কি, আর এটার ইতিহাসটা অ্যাকচুয়ালি কি। চলো আমরা শুরু করি। আমরা মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, কক্ষপথ কি? এই যে যেই রাস্তা বরাবর এটা ঘুরে সেটাকে বলে কক্ষপথ। তোমরা কেমিস্ট্রিতে পরমাণুতে পড়ার কথা। কক্ষপথ কি জিনিস? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যেই রাস্তায় ঘুরে, সেম একইভাবে কোনো নবমণ্ডলীয় বস্তুকে কেন্দ্র করে যদি অন্য কিছু ঘুরে, তাহলে যেই রাস্তায় ঘুরে সেটাকে বলে কক্ষপথ। যেমন আমরা সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ দেখছিলাম না আগের দিন, এখানে সূর্য এইদিকে পৃথিবী ঘুরে, সেম একইভাবে এটা কি একটা কক্ষপথে ঘুরে। তাহলে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা লাগবে। কি জিনিস? কৃত্রিম উপগ্রহ হচ্ছে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে মানুষের পাঠানো যে সকল মহাকাশযান নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তাদেরকে বলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। ওকে, এদেরকে কি করা হয়? রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। রকেটের সাহায্যে এদেরকে ওইখানে পাঠানো হয়। ঠিক আছে, কিভাবে পাঠানো হয় এটা আমরা একটু সামনেই দেখব, ধৈর্য রাখি। আমরা জানবো রকেটের সাহায্যে এদেরকে উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা কক্ষপথে ঘুরে। তার মানে কেউ অ্যাকচুয়ালি কি করা হয় আমি তোমাদের বলি। রকেটের সাহায্যে এদেরকে একটা হাইটে তুলে অনেক দ্রুত ছুঁড়ে মারা হয়। ছুঁড়ে মারা হইলে আসলে কি হওয়া উচিত? কক্ষপথটা পৃথিবী থেকে ছিটকায় দূরে চলে যাইতে চায়, বাট অ্যাকচুয়ালি যাইতে পারে না। কেন? কারণ পৃথিবীর টান আছে। আমরা জানি পৃথিবীর মহাকর্ষ বল আছে না, এফ। ওই যে মহাকর্ষ বা ওটাকে আমরা অভিকর্ষ বলতে পারি, কারণ একটা বস্তু পৃথিবী। এই অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলের কারণে এরা কি হয়? চলে যাইতে পারে না। কারণ রকেটের মাধ্যমে আমরা এটাকে তুলে অনেক জোরে ছুঁড়ে মারি, তখন এটা ছিটকায় বেরোয় যাওয়ার কথা, কিন্তু বেরোইতে পারে না পৃথিবীর আকর্ষণের কারণে। ক্লিয়ার জিনিসটা? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। না বুঝতে পারলে আবার একটু ব্যাকে যায় শুনে নেবে ইনশাল্লাহ। তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এরা চাঁদের মতো কক্ষপথে ঘুরে। এরা চাঁদের মতো কক্ষপথে ঘুরতে থাকে, বের হয়ে যাইতে পারে না। কারণ কি? এদেরকে যখন আমি একটা বেগ দেই এরা ছিটকে যেতে চায়, কিন্তু আমি একে পৃথিবীর মাধ্যাকর্ষণ একে টেনে ধরে রাখছে, এই জন্য এটা যাইতে পারে না, ঘুরতে থাকে চাঁদের মতো।
ওকে, আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় এর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তন করে। তার মানে কি পৃথিবী এই যে নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতেছে, এই জিনিসটা কি 24 ঘন্টায় একবার ঘোরা শেষ করে? তাহলে যদি এমন হয়, ধরো আমি এখানে একটা স্যাটেলাইট পাঠাইলাম, ধরো আমি এখানে বাংলাদেশের উপর একটা স্যাটেলাইট পাঠাইলাম, পৃথিবী 24 ঘন্টায় একবার ঘুরে আসে। যদি স্যাটেলাইটটাও 24 ঘন্টা একবার ঘুরে আসতে পারে, তাহলে এটা কি সব সময় বাংলাদেশের উপরই ফিক্স থাকবে না? কারণ চিন্তা করো, এই মনে করো পৃথিবী, এটার উপরে একটা বিন্দু, এটাও ঘুরতেছে। যদি স্যাটেলাইটটাও 24 ঘন্টা একবার ঘুরতে পারে, তখন কি স্যাটেলাইটটা অলওয়েজ বাংলাদেশের উপরেই থাকবে। এই কাজটাই করা হয় ভূস্থির উপগ্রহে। তাহলে ভূস্থির উপগ্রহ কি? পৃথিবী 24 ঘন্টায় নিজ অক্ষের চারদিকে একবার আবর্তন করে। তাই কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে, তার মানে কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টা একবার ঘুরে আসে, আমাদের নিচ থেকে মনে হবে যেন উপগ্রহটা অলওয়েজ আমাদের উপরেই আছে। এই জিনিসটা দেখো, ভূমি থেকে মনে হয় স্থির, ভূমি থেকে মনে হয় অলওয়েজ আমার উপরে আছে, তার মানে স্থির। এই জন্য এটাকে বলে ভূস্থির উপগ্রহ। তাহলে কি হয়, যদি 24 ঘন্টায় কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘুরে আসে, তখন পৃথিবী থেকে একে স্থির মনে হয়, তখন এই উপগ্রহকে বলে ভূস্থির উপগ্রহ। খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন। ভূস্থির উপগ্রহের ডেফিনেশন কি? আমরা বলবো, কোনো উপগ্রহ যদি পৃথিবীর চারপাশে 24 ঘন্টা একবার ঘুরে আসতে পারে, তখন পৃথিবী থেকে একে স্থির মনে হয়। এই রকমের উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে। ওকে, চলো আমরা এখন একটু ইতিহাস দেখি যে কারা শুরু করছিল, কিভাবে শুরু করছিল। শুরু করছিল সোভিয়েত ইউনিয়ন, মানে আমরা হয় মেইনলি সোভিয়েত ইউনিয়নের মেইন কান্ট্রি যেটাকে রাশিয়া হিসাবে জানি আর কি। সোভিয়েত ইউনিয়ন কি শুরু করছিল? তারা একটা উপগ্রহ পাঠাইছিল স্পুটনিক 1। এটাই কি প্রথম উপগ্রহ, প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা হচ্ছে মহাকাশে গেছিল। নাম কি? সোভিয়েত ইউনিয়ন। ওকে, স্পুটনিক 1 নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে। স্পুটনিক শব্দের অর্থ কি? ভ্রমণ সঙ্গী। একই বছরে 2রা নভেম্বর প্রথমটা পাঠাইছিল, 4 অক্টোবর দ্বিতীয়টা 2 নভেম্বর, অর্থাৎ 1 মাসের ব্যবধানে স্পুটনিক 2 নামক আরেকটি উপগ্রহ তারা মহাকাশে পাঠায়। তাহলে সোভিয়েত ইউনিয়ন, আমাদের এখান থেকে এমসিকিউ কি কি আসবে? প্রথম এমসিকিউ, মহাকাশ যাত্রা শুরু করছিল কারা? সোভিয়েত ইউনিয়ন, বা আমরা এটাকে রাশিয়াও মেইনলি বলতে পারি। সোভিয়েত ইউনিয়ন কবে শুরু করছিল? 1957 সালে। প্রথম উপগ্রহের নাম কি? স্পুটনিক 1। স্পুটনিক 2 কবে পাঠায়? একই বছরের 2 নভেম্বর। আরেকটা এমসিকিউ, স্পুটনিক শব্দের অর্থ কি? ভ্রমণ সঙ্গী। এখন আমরা রাশিয়ার জিনিস দেখলাম, আমেরিকার অবদান দেখব না কিছু? আমেরিকা তো থাকবেই যেখানে রাশিয়া আছে। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কি? এক্সপ্লোরার 1। তাহলে রাশিয়া পাঠাইছে, আমেরিকা কি না পাঠায় থাকবে? প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে এক্সপ্লোরার 1। দেখো, তারা পাঠাইছে অক্টোবর নভেম্বরে, তারা পরের বছরই ফেব্রুয়ারিতে পাঠাই দিছে, 1958 সালের 2 ফেব্রুয়ারি। তাহলে আমরা সালগুলা মনে রাখবো কিভাবে? 57-র 4 অক্টোবর, 2 নভেম্বর, আর একটা হচ্ছে 58-র 2 ফেব্রুয়ারি। তারা কি পাঠাইছিল? এক্সপ্লোরার 1। আমাদের এখান থেকে কিন্তু অনেক অনেক বেশি এমসিকিউ আসতে পারে, এটা 5 স্টার এমসিকিউ এর জন্য। আমাদের লাগবে হচ্ছে স্পুটনিক 1 কবে পাঠাইছে, কারা পাঠাইছে, স্পুটনিক শব্দের অর্থ কি, স্পুটনিক 2 কারা পাঠাইছে, আর হচ্ছে কবে পাঠাইছে, মার্কিন উপগ্রহের নাম কি, এটা কবে পাঠানো হয়েছে। চলো আমরা এখন একটু সামনে আগাই। সরি, এখন হচ্ছে আমরা দেখব যে এই যে কৃত্রিম উপগ্রহ কক্ষপথে এটাকে পাঠাই কিভাবে, বা এটা চলে কিভাবে, এটা আমরা এখন দেখব। আমরা জানি পৃথিবীর চারদিকে ঘোরার জন্য যেই কেন্দ্রমুখী টানের দরকার, কারণ আমরা জানি কি এটা কি এমন বেগ দেয়া হয় যেন এটা ছুটে চলে যায়, কিন্তু ওকে কি টেনে ধরে রাখা দরকার। ওকে টেনে ধরে না রাখলে তো ও ছিটকায় চলে যাবে। এই টেনে ধরে রাখার জন্য কে কাজ করে? পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর অভিকর্ষ বল। এমসিকিউ আসবে যে কৃত্রিম উপগ্রহ
পৃথিবীর চারদিকে ঘুরে কেন? বি নাম্বার কোয়েশ্চেন আসতে পারে। স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘুরে কেন? কেন ঘুরে? পৃথিবীর অভিকর্ষ বলের টানে ঘুরে। তাহলে পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলের টানে এটা ঘুরতে থাকে। ওকে, এখন দেখো যে আমরা আগে বলছিলাম না যে রকেটের মাধ্যমে উঠায় একটা বেগ দিয়ে দেয়া হয়, এই রকেটের মাধ্যমে কিভাবে উঠায় এটা আমরা দেখি। কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবী থেকে 250 কিলোমিটার উপরে তুলে, তার মানে মেইনলি কি করে, আমরা এটা মনে করো সারফেস, আমরা একটু এটা দেখে আসি। এটা মনে করো আর্থের সারফেস, এখানে আমাদের ধরো একটা বড় রকেট আছে, এইটার সাথে হচ্ছে আমাদের স্যাটেলাইটটা লাগানো হয়। এখন এই যে এই রকেটটা উপরে যায়, উপরে কত কিলোমিটার অবধি যায়? 250 কিলোমিটার অবধি। 250 কিলোমিটার উপরে যে এইটা, এই স্যাটেলাইটটাকে, আমি স্যাটেলাইটটা আবার একটু আঁকি, স্যাটেলাইটটাকে একটা বেগ দেয়। আমরা এই পর্যন্ত কিন্তু আগেই দেখছিলাম কত বেগ দেয়, 8 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে এটাকে কি ছুঁড়ে মারে। তাহলে এই যে পৃথিবী থেকে রকেটের মাধ্যমে 250 কিলোমিটার উপরে তুললাম, তারপর তাকে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে ছুঁড়ে মারি নাই কেন? ওই যে বায়ুমণ্ডল মনে আছে, বায়ুমণ্ডল আছে এইদিকে আছে কি বায়ুমণ্ডল। এখন আমরা যদি এটাকে ভূমি থেকে ছুঁড়ে মারতাম, এটা যেতে যেতে বায়ুমণ্ডলের কণার সাথে টাচ লাগতো না? কন্ট্যাক্টে থাকতে থাকতে যখন এত দ্রুত আমরা মারব, কন্ট্যাক্টে থাকতে থাকতে এত তাপ উৎপন্ন হবে যে স্যাটেলাইটটা পুড়ে একদম ছাই হয়ে যাবে। এই জন্যে কী করা হয়, আমরা জানি বায়ুমণ্ডলের আমরা রেঞ্জটা পড়ছিলাম 160 কিলোমিটারের মতো। এই জন্য দেখো 250 কিলোমিটার উপরে তুলে তারপর ছুঁড়ে মারে। তখন আমাদের কি বায়ুমণ্ডল খুবই হালকা উপরে, এজন্য তখন আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। তাহলে আমরা এখন একটু এইখান থেকে দেখি, যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে প্রায় 8 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেওয়া যায়, তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। কোয়েশ্চেন আসবে যে কৃত্রিম উপগ্রহকে কিভাবে পৃথিবীর চারদিকে ঘোরানো হয়, কিভাবে ঘোরানো হয়? এইটার অ্যান্সারে আমরা এই চিত্রটা চাইলে এঁকে দিতে পারো, তাহলে স্যার একবারে বুঝবে। তারপর লিখবা যে ভূপৃষ্ঠ থেকে একটা রকেটের মাধ্যমে 250 কিলোমিটার উপরে তোলা হয়, তারপর তাকে পৃষ্ঠের সমান্তরালে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়, তাহলে সেটা পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এবং কেন 250 কিলোমিটার উপরে তুলি? আমরা জানি বায়ুমণ্ডলের সীমা হয় 160 কিলোমিটার। আমরা যদি বায়ুমণ্ডলের মধ্যে থেকে এটাকে নিক্ষেপ করতাম, তখন বায়ুমণ্ডলের অণুপরমাণুর সাথে এটার সংঘর্ষের কারণে, ঘর্ষণের কারণে অনেক তাপ উৎপন্ন হইতো। এই তাপে এই জিনিসটা পুড়ে যেত। এটাই আমরা এখন এখানে দেখব। এত উপরে উপগ্রহটিকে তোলার সময় বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, যার ফলে উপগ্রহটি পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্যে 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয়। জিনিসটা বুঝতে পারছো? উপগ্রহের মাধ্যমে, রকেটের মাধ্যমে কেন উপরে তোলা হয়? নাইলে এটা কি হইতো, আমাদের বায়ুমণ্ডলের বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে অনেক বেশি তাপ উৎপন্ন হবে, যার কারণে উপগ্রহটি পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে কেন রকেট দিয়ে উপরে তোলা লাগে, আশা করি আমরা ক্লিয়ার। চলো আমরা এখন একটু কৃত্রিম উপগ্রহের ব্যবহার দেখব। ব্যবহার দেখার আগে আমরা একটু বলি কৃত্রিম উপগ্রহ মেইনলি কেন পাঠানো হয়। মেইনলি সিগন্যাল ট্রান্সফার করার জন্য।
অর্থাৎ আমি একটা সিগন্যাল দিলাম, এই সিগন্যালটা হয়তো আমি অন্য দেশে, যেমন আমরা যখন বিদেশে কথা বলি, আগে কিন্তু কথা বলা অনেক অসুবিধাজনক ছিল, সহজে বলা যেত না। এখন আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ সকল সোশ্যাল মিডিয়া অ্যাপে কিন্তু ইজিলি কথা বলতে পারি। কিভাবে হয়? স্যাটেলাইটের মাধ্যমে মুহূর্তের মধ্যে সিগন্যাল চলে যায়, আমরা কথা বলতে পারি ইজিলি। এই জিনিসগুলো কিন্তু আগে এত ইজি ছিল না। ইভেন আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা কিন্তু এত বেশি অ্যাডভান্স দেখি নাই কিছু। এখন এই যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে, পাশাপাশি আমাদের এই স্যাটেলাইট আর কি কি কাজ করতে পারে? একে তো আমরা দেখলাম সিগন্যাল পাঠাইতে পারে, আরেকটা হচ্ছে এর মধ্যে যে ক্যামেরা ফিট থাকে সেখান থেকে সে মহাকাশ গবেষণার জন্য অনেক ছবি তুলে পাঠাইতে পারে, যেটা আমাদের বিজ্ঞানীদের হেল্প করে। তারপর হইতে পারে সে ধরো কোনো আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে, অর্থাৎ সমুদ্রের মধ্যে যেখানে মানুষের পক্ষে রিচ করা একটু টাফ, ওইখানে কোনো সাইক্লোন সৃষ্টি হচ্ছে কিনা, তারপর টর্নেডো সৃষ্টি হচ্ছে কিনা, সুনামি হচ্ছে কিনা, এগুলা কিন্তু, কারণ সে তো উপরে আছে, সে উপর থেকে দেখে জানাইতে পারে যে অ্যাকচুয়ালি কিছু হচ্ছে কিনা। তো ওই ইনফরমেশনগুলো পেলে আমরা কি, আমাদের জন্য সহজ হয়। তারপর মনে করো গোয়েন্দা সংস্থার কিছু উপগ্রহ থাকে যেগুলো কি করে, ধরো এখানে হচ্ছে শত্রুপক্ষের বিমান ঘাঁটি আছে, শত্রুপক্ষের বিমান ঘাঁটি, এখন এইখানে যদি আমার একটা স্যাটেলাইট থাকে, সে কি ছবি তুলতে পারবে শত্রুপক্ষ কোনো ফাইটার জেট পাঠাচ্ছে কিনা বা কিছু করতেছে কিনা। তাহলে সামরিক ক্ষেত্রেও কিন্তু কৃত্রিম উপগ্রহের অনেক ব্যবহার আছে। তাহলে আমরা যোগাযোগে দেখলাম, তারপর হচ্ছে মহাকাশ গবেষণায় দেখলাম, আবহাওয়ায় দেখলাম, সামরিক ক্ষেত্রে দেখলাম, এরকম অনেক ক্ষেত্রে কি কৃত্রিম উপগ্রহের ব্যবহার আছে। চলো আমরা এই জিনিসগুলো একটু পড়াশোনা করব এখন। দেখো শুরুতেই আমাদের বলছে যোগাযোগ উপগ্রহ। এই যে আমরা টেলিফোনে যেই কথা বলি, এই সিগন্যালগুলো পাঠায়, এগুলো তোমরা একটু রিডিং করবা। তারপর টেলিভিশনে আমরা যে বিদেশি খেলা দেখি, এটা কিন্তু এমসিকিউতে আসে যে টেলিভিশনে আমরা বিদেশি খেলা কিভাবে দেখি, বিদেশি অনুষ্ঠান কিভাবে দেখি, স্যাটেলাইটের মাধ্যমে, এগুলো একটু রিডিং দিবা। যে উপগ্রহগুলো টেলিভিশন প্রোগ্রাম এবং টেলিফোন সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বয়ে নিয়ে যাচ্ছে, এদের আমরা যোগাযোগ উপগ্রহ বলি। সংজ্ঞা ইম্পর্টেন্ট, ডেফিনিশন লাগবে। তারপর দেখো পৃথিবী পর্যবেক্ষণকারী, পৃথিবীকে উপর থেকে পর্যবেক্ষণ করে যে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে কিনা, কোনো দুর্যোগ হচ্ছে কিনা, বা কোনো বন জঙ্গলে কোনো দাবানল সৃষ্টি হইল কিনা, অথবা মনে করো কোনো শহরের বায়ু কতটুকু দূষিত, এই জিনিসগুলো আমাদের জানাইতে পারে। তাহলে সমুদ্র কোনো জাহাজ থেকে তেল চুইয়ে বা কোথায় পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের সংকেত জানায়। কোন শহরে বায়ু দূষিত, ময়লা, এগুলো আমাদের চিত্র দিতে পারে। কোন মাঠে ফসল ভালো হচ্ছে, কোন ফসলে রোগবালাই পোকামাকড় আক্রমণ হচ্ছে, এগুলো কি ছবি তুলে দিতে পারে। এই যে বনে কোথাও আগুন লেগেছে কিনা, কোনো জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কিনা, মানে হচ্ছে বড় আইসবার্গ আছে কিনা। মনে করো এই হচ্ছে জাহাজ, এখানে যদি বড় একটা বরফের পাহাড় থাকে তাহলে তো অসুবিধা না। এই জিনিসগুলা কিন্তু কি আমাদের স্যাটেলাইট ছবি তুলে পাঠাতে পারে। তাহলে স্যাটেলাইটের পাঠানো ছবি দেখে আমরা কি পাই, সিগন্যাল পাই যে আমার সামনে কোনো বিপদ আছে কিনা, বা বনে কোনো আগুন লাগছে কিনা। ওকে, মাটি পানি বায়ু দূষণে সাহায্য করে। তারপর সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, এগুলো আমরা পড়ছি। প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, কোথাও গোপনে তাদের অনুপ্রবেশ হচ্ছে কিনা, এই জিনিসগুলো তারা জানায়। নৌ পরিবহন উপগ্রহ, আমাদের সবার গাড়িতেই দেখবা কিন্তু একটা জিপিএস ট্র্যাকার আছে, অথবা আমাদের ফোনে আমরা যেই ম্যাপ চালাই, ম্যাপটা অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে চলে, এই যে পরিবহন উপগ্রহ আছে না, ম্যাপের মাধ্যমে কি সে রাস্তা দেখায়। গাড়ি, বিমান এবং সামুদ্রিক জাহাজ, এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌ পরিবহন উপগ্রহ ব্যবহার করে থাকে। তার মানে আমরা কি নিজেদের অজান্তেই প্রত্যেক মুমেন্টেই কিন্তু স্যাটেলাইট ইউজ করতেছি। আমরা যখন টিভি দেখি, ধরো বিদেশের খেলা দেখি, তখন আমরা ইউজ করতেছি। যেমন কয়েকদিন আগে ইউসিএল ফাইনাল হইলো, এটাও কিন্তু আমরা কি ইয়ার মাধ্যমেই দেখছি, যারা যারা টিভিতে দেখছি আর কি, আমরা এই যে কৃত্রিম উপগ্রহের ব্যবহারেই দেখছি। তারপর মনে করো আমরা ফোনে ম্যাপস ইউজ করতেছি, এটারই ব্যবহার। ঠিক আছে, এই যে জাহাজের যাত্রাপথের, এটা আমরা আগেই দেখছি। এই যে জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ, জ্যোতির্বিদ্যা কি, তোমাদের টার্মটা একটু কঠিন লাগতে পারে। জ্যোতির্বিদ্যা মানে হচ্ছে এই যে মহাকাশ নিয়ে গবেষণা আছে না, এটাই হচ্ছে জ্যোতির্বিদ্যা।
জ্যোতির্বিদ্যা হচ্ছে মহাকাশ নিয়ে বিদ্যা, তার মানে কি মহাকাশ নিয়ে গবেষণা বিজ্ঞানের যেই শাখায় করা হয় তাকে বলে জ্যোতির্বিদ্যা। তার মানে আমাদের যেই উপগ্রহ আছে জ্যোতির্বিদ্যায় হেল্প করে, তাদের মধ্যে কি থাকে, টেলিস্কোপ রাখা থাকে। এই টেলিস্কোপ কি করে, দূরের ছবি তুলে পাঠায়, যেটা আমরা দেখে ওই যে বিজ্ঞানীরা দেখে হচ্ছে তাদের গবেষণার কার্য চালাইতে পারে। এগুলো একটু তোমরা রিডিং দিবা, তাইলেই হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, কোয়েশ্চেন আসবে পরীক্ষায় যে কৃত্রিম উপগ্রহের ব্যবহার লিখো। এটা সবাই খাতায় নোট করে রাখবা, কৃত্রিম উপগ্রহের ব্যবহার লিখো, ঠিক আছে। এখন আমরা একটু দু একটা এমসিকিউ সলভ করি। প্রথম আমেরিকান কৃত্রিম উপগ্রহের নাম কি, এক্সপ্লোরার-1, আর সোভিয়েত ইউনিয়নের ছিল স্পুটনিক-1। স্পুটনিক-1 কত সালে পাঠানো হয়, মনে করি আমরা 1957, এই নাম্বারটা হবে। আর 1958-তে কারা পাঠাইছিল, আমেরিকা। আর 1957-তে পাঠাইছিল, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, মেইনলি আমরা রাশিয়াই বলতে পারি। তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। কৃত্রিম উপগ্রহ কি, আমরা অলরেডি দেখছি। কৃত্রিম উপগ্রহ হচ্ছে মানুষের পাঠানো যেই সকল মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। ভূস্থির উপগ্রহ কি, যে কোনো কৃত্রিম উপগ্রহের যদি 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে, তখন পৃথিবী থেকে সেটিকে স্থির মনে হয়, এই উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে। গ্যালাক্সি কি, মহাবিশ্বের যে সকল স্থানে কোটি কোটি নক্ষত্র মিলিত হয়ে একটি সমাবেশ তৈরি করে তাকে গ্যালাক্সি বলে। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কি, এক্সপ্লোরার-1। প্রথম মহাকাশচারী ব্যক্তিকে, এই জিনিসটা মনে রাখা লাগবে, সোভিয়েত ইউনিয়নের যেই স্পুটনিক-1 গেছিল তার সাথে ইউরি গ্যাগারিন গেছিল। এটা তোমাদের প্যারালাল টেক্সটে আছে, ঠিক আছে। ইউরি গ্যাগানিন, বানানটা হয়তো ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও ঠিক মতো। প্রথম মহাকাশচারী ব্যক্তি যিনি গেছিল কিসের সাথে, স্পুটনিক-1-এর সাথে। স্পুটনিক-1-এর সাথে উনি গেছিল। নেপচুনের কয়টি উপগ্রহ আছে, নেপচুনের উপগ্রহ আছে 14টি। ইউরেনাসের ছিল 27টা। বৃহস্পতির ছিল কয়টা, 67টা। শনির ছিল 62টা। পৃথিবীর 1টা, মঙ্গলের 2টা। ওকে, জ্ঞানমূলক হয়ে গেল আমাদের। আমরা অনুধাবনমূলক দেখি। পৃথিবী আলো পায় কেন, সূর্য থেকে আলো পায়, সিম্পল কথা। বিভিন্ন দেশে অনুষ্ঠিত অনুষ্ঠান আমরা টেলিভিশনে কিভাবে দেখি, দেখো এই দুটো কিন্তু একই কোয়েশ্চেন। বিভিন্ন দেশে অনুষ্ঠিত অনুষ্ঠান, আবার বিশ্বকাপ ক্রিকেট খেলা টেলিভিশনে কিভাবে দেখি আমরা, আমরা দেখি যোগাযোগ উপগ্রহের মাধ্যমে। যোগাযোগ কৃত্রিম উপগ্রহ আর কি। এই জিনিসগুলো আমাদের বলা লাগবে, এই যে এখানে আছে, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা এখন সামনে যাই। মহাকাশের শুরু আছে শেষ নাই, ব্যাখ্যা করো। মনে আছে আমরা এই কোয়েশ্চেনটা কিন্তু আগের দিন সলভ করছিলাম। আগের দিন দেখাইছিলাম যে মহাকাশের শুরু আছে শেষ নাই, মহাকাশ এক্সপ্যান্ড হইতে থাকে। এই জিনিসটা আমাদের ব্যাখ্যা করা লাগবে। মহাকাশ যে অনেক বিশাল, এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। মহাকাশের বিশালতার ব্যাখ্যা, তার মানে কি, ওই যে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড, সূর্য তার পাশের নক্ষত্র আলফা সেন্টরিতে আলো যেতে 4 বছরেরও বেশি সময় লাগে, সেগুলো থেকে আমরা দূরত্ব বলবো। তারপর এরকম বলবো যে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে কয়েক মিলিয়ন বছর লাগে, আর দূরের গ্যালাক্সিতে কয়েক ট্রিলিয়ন বছর লাগে। এই জিনিসগুলো লিখলেই হবে। এখন তোমাদের জন্য কিছু সিকিউ কোয়েশ্চেন আছে, তো খুবই ইজি এগুলা। আমাদের বলছে গ্রহগুলো চিহ্নিত করো, এগুলো তো খুবই ইজি। 1 কি, বুধ, 2 হচ্ছে শুক্র, 3 পৃথিবী, 4 মঙ্গল, 5 বৃহস্পতি,
6 শনি, 7 ইউরেনাস, 8 নেপচুন। গ্রহের নাম, জাস্ট গ্রহগুলোর নাম, অবশ্যই সিরিয়ালি। এমন কিন্তু লেখা যাবে না যে আমি কিন্তু চাইলেই 6কে পৃথিবী লিখতে পারবো না, কারণ আমরা জানি সূর্য থেকে একটা সিকোয়েন্স থাকে, 6কে আমার শনিই লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো বলছে যে এ হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ যেটা সামুদ্রিক জাহাজের তেল চুইয়ে পরিবেশ দূষণ পর্যবেক্ষণ করে, পরিবেশ দূষণ পর্যবেক্ষণ করে। আর বি হচ্ছে ইংল্যান্ডে অনুষ্ঠিত 2019 সালের বিশ্বকাপ খেলা দেখে। তার মানে বি নাম্বারটা কি, যোগাযোগের জন্যে, আর এ নাম্বারটা কি, অন্য কাজে, পৃথিবী পর্যবেক্ষণকারী। তার মানে এ এর কার্যক্রম হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী, আমরা ওইটার বর্ণনাটা লিখব। আর বি এর কার্যক্রম কি, বি এর কার্যক্রম হচ্ছে যোগাযোগ। আচ্ছা, বানানটা ভুল হয়েছে, যোগাযোগ স্যাটেলাইট। বলছে আমাদের সৌরজগতের তৃতীয় কক্ষপথে অবস্থিত গ্রহটির সদস্যের সাথে বি এর মিল থাকলেও কার্যক্রম ভিন্ন ব্যাখ্যা করো। সৌরজগতের তৃতীয় কক্ষপথে অবস্থিত, তার মানে গ্রহটা কি, পৃথিবী। গ্রহটির সদস্যের সাথে, তার মানে কি, চাঁদের সাথে, সদস্যটাকে চাঁদ। অর্থাৎ আমাদের এতে পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের কাজ ব্যাখ্যা করতে হবে। আর বি নাম্বারে হচ্ছে যোগাযোগ স্যাটেলাইটের সাথে চাঁদের পার্থক্য ব্যাখ্যা করতে হবে। তার মানে বি নাম্বার কোয়েশ্চেনটা মেইনলি কি, চাঁদ ভার্সেস স্যাটেলাইট, তার মানে কৃত্রিম উপগ্রহ ভার্সেস প্রাকৃতিক উপগ্রহ। ওকে, চলো আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। দেখো এক্স বলছে মানুষের উৎক্ষেপিত উপগ্রহ মানে কৃত্রিম উপগ্রহ, ওয়াই বলছে প্রাকৃতিক পৃথিবীর উপগ্রহ, তার মানে কি, চাঁদ। ওয়াই উপগ্রহের ঘূর্ণন বর্ণনা করো, পৃথিবীর বাইরে চাঁদ এঁকে দিয়ে আমরা ওই যে অভিকর্ষ বলের কথা বলে দিব, তাইলেই হবে। এক্স উপগ্রহটি মানব জীবনে কি ভূমিকা পালন করে, তার মানে আমাদের কি, কৃত্রিম উপগ্রহের গুরুত্ব বা ব্যবহার লিখতে হবে। এখানে কিন্তু আমরা চেষ্টা করব এই সবগুলা ব্যবহার থেকে মেইন পয়েন্টগুলো লিখতে, এই সবগুলা কিন্তু লিখব না, আমরা মেইন কথা লিখব যে বিদেশি অনুষ্ঠান বা খেলা আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারি, এইটুকু লিখব, আমরা পুরাটা কিন্তু লিখব না। আবার মনে করো এখানে আমরা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহতে লিখব, এই পয়েন্টটা লিখলাম, ছোট ছোট করে লিখব, ঠিক আছে, পুরা বড় বড় করে পয়েন্ট লিখা যাবে না, তাহলে তো পরীক্ষায় সময় লিখে কুলাইতে পারবে না, ঠিক আছে। অল্প অল্প করে আমরা লিখব, যেন হচ্ছে আমাদের টাইমের মধ্যে আমরা শেষ করতে পারি, এটা হচ্ছে মেইন কাজ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, ওকে, এটা তোমরা নিজেরা সলভ করবা। আর এই ছিল আমাদের এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে আমাদের। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা এই ক্লাসটা করলা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।